সেনা মোতায়েন না হলে নির্বাচনে যাওয়া নিয়ে এখনো সংশয় বিএনপি। আওয়ামী লীগ বলছে অংশগ্রহণ নয়, নৈরাজ্য সৃষ্টি দলটির উদ্দেশ্য। আজকে যদি ফিল্ড লেভেলে নির্বাচন কেন্দ্রসমূহে সেনাবাহিনী মোতায়েন থাকে তাহলে তারা সেখানে গিয়ে নির্ভয়ে আমার ভোট তার ভোট তারা যাকে যোগ্য মনে করে তাকে দিতে পারবে। বিএনপি অংশ নিয়েছে নির্বাচনের মাধ্যমে সরকারকে ঘায়েল করবে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আবার সন্ত্রাস, আবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, যা যা করার সমস্ত কিছু করবেন। আপাতত সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আবারও জানালো ইসি। এখন পর্যন্ত যে পরিস্থিতি বিদ্যমান, আপনারা যেটা রিপোর্ট করছেন, আমাদের কাছেও যেটা বিভিন্ন সংস্থার রিপোর্ট, তাতে করে আমরা এরকম কোনো পরিস্থিতি দেখছি না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী প্রচারের সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িতে বিরোধী পক্ষের হামলা, আহত অন্তত 20। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য এরশাদের। কমিটির মেয়াদ শেষ হতে চললেও পৌর নির্বাচনের কারণে পিছিয়ে গেছে আওয়ামী লীগের সম্মেলন। এই মুহূর্তে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার নির্দেশ স্থানীয় নির্বাচনে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই একটি মহলের ইঙ্গিতে দেশে টার্গেট কিলিং চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বড়দিন ও 31st নাইট উপলক্ষে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। শহীদ স্মৃতিফলকে থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি আব্দুস সাত্তার ঠাকুরের নাম। যাচাই বাছাই কমিটির সুপারিশের পরও তালিকাভুক্ত হননি অনেকেই, ক্ষোভ হতাশা। এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের লিগের খেলাকে কেন্দ্র করে বাফুফে ভবনে ভাঙচুর চালালো আরামবাগ ক্রীড়া সংঘ সমর্থকরা। শুরুতেই পৌর নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারের সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে কলাপাড়ার রহমতপুরে এই ঘটনা ঘটে। পৌর নির্বাচনের প্রচারে অংশ নিতে জেলা বিএনপির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও নেতাকর্মীরা ওই এলাকায় যান। এ সময় অতর্কিতে তার গাড়ি বহরে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মাইক্রোবাস। এ ঘটনায় সেখানে থাকা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এতে আহত 20 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হলেও তা অস্বীকার করেছে স্থানীয় আওয়ামী লীগ। এই ঘটনার পর কিছু সময়ের জন্য প্রচারণা বন্ধ থাকে। ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কলাপাড়ায় ঢোকার মুখে আমাদেরকে আওয়ামী লীগের কিছু সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করে এবং 6টা গাড়ি তারা ক্ষতি সাধন করে। আমার এইখানে কোনো কর্মী এই সন্ত্রাসের সাথে জড়িত নাই এবং আমি যদি এইখানে থেকে থাকে অবিলম্বে তাকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি। প্রতিবাদ শৃঙ্খল যুবক তার গাড়িতে প্যাটকেল নিক্ষেপ করে, ফলে 6টি মাইক্রোবাসের সামনের এবং সাইডের গ্লাস ভেঙে যায়। মিডিয়ার একটা গাড়ি ছিল, সেই মিডিয়ার গাড়ির সামনের গ্লাস ভেঙে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ব্যাপারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। সেনা মোতায়েন করা না হলে বিএনপি নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এ মন্তব্য করেন তিনি। প্রত্যেকটি মানুষ যেন নির্ভয়ে তার জন্য সেই ফিল করে যে আমার সিকিউরিটি রয়েছে, আমি নিঃশঙ্কায় নির্ভয়ে আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো। আজকে যদি ফিল্ড লেভেলে নির্বাচন কেন্দ্রসমূহে সেনাবাহিনী মোতায়েন থাকে তাহলে তারা সেখানে গিয়ে নির্ভয়ে আমার ভোট তার ভোট তারা যাকে যোগ্য মনে করে তাকে দিতে পারবে। সেনাবাহিনী মোতায়েন করবে কি করবে না সেই সিদ্ধান্ত আমরা এখনো জানি না, সেটা পরবর্তীতে দেখতে পাবো।
নির্বাচনে জিততে নয়, সরকারকে ঘায়েল করতে এবং নৈরাজ্য চালাতে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট হিসেবে দেশে ষড়যন্ত্র করছেন। পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকারকে ঘায়েল করবেন, পরাজিত করবেন না, কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করবেন না, তিনি ঘায়েল করবেন, এই একটা কথা বলেছেন। অর্থাৎ নির্বাচনের জয়লাভের উদ্দেশ্য তার না, সরকারকে ঘায়েল করার জন্যে, নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্যে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে, প্রশ্নবিদ্ধ করার জন্য যা যা করার সব কিছুই করবে, নির্বাচনে জয়লাভের জন্য তিনি কিছু করবেন না। তার এই কথাই স্পষ্ট হয়ে গেছে বিএনপির আসল উদ্দেশ্য। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আবার সন্ত্রাস, আবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, যা যা করার সমস্ত কিছু করবেন, এটাই স্পষ্ট বোঝা গেছে। এটা পরিষ্কার হয়ে গেছে তিনি আইএসআইয়ের এজেন্ট হিসেবেই বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রকারী হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছেন। গতকালকের এই দম্ভক্তি বা এই মিথ্যাচারের মধ্য দিয়েই এটা স্পষ্ট হয়ে গেছে। আসন্ন পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে সেনা মোতায়েন করতে হবে, বিএনপির এমন দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সন্ধ্যায় আগারগাঁওয়ে এ কমিশন সচিবালয়ে তিনি কথা বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র সবাইকেই সমানভাবে তারা জরিমানা করছেন। আমরা আশা করি যে তারা নিরপেক্ষতা বজায় রেখে সুন্দরভাবে কাজ করবেন। পরিস্থিতি যদি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে বিএনপির মতে, সেক্ষেত্রে কি আপনারা সেনা মোতায়েনের কোনো ধরনের পরিকল্পনা নেবেন কিনা? এটা এত আগে তো কিছু বলা যায় না, পরিস্থিতি ওয়াচ করি আমরা দেখি। এখন পর্যন্ত যে পরিস্থিতি বিদ্যমান তাতে করে আমরা এরকম কোনো পরিস্থিতি দেখছি না। নির্বাচনের জন্য, সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করি সবসময়। এদিকে নির্বাচনী এলাকাগুলোতে 27 ডিসেম্বর মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং 29 ডিসেম্বর মধ্যরাত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচন কেন যেন মনে হচ্ছে মেয়র নির্বাচনের মতোই হবে। 9টার মধ্যে ভোট শেষ, সেই নির্বাচন তো জনগণ মেনে নেয়নি, এটাকে মেনে নেবে না। নিরপেক্ষ নির্বাচনের কথা আমি ভাবতে পারি না। সবচেয়ে দুঃখের বিষয়, বারবার একটা কথা বলেছি, আমাদের নির্বাচন কমিশনের মেরুদণ্ড নাই। উনি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন, তার মন্ত্রী এবং এমপিদের তাদের একটু ঠেকে ধরা যায়। গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই দেশ হচ্ছে এই বাংলাদেশ। স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মবর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। আর আমরা আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগ্রামের পথ পাড়ি দিয়ে মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের শহীদের রক্ত এক হয়ে মিলে মিশে গেছে। কাজে দেশের মাটি সকলের জন্য, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কিন্তু সেই চেতনায় বিশ্বাস করি এবং সেই আনন্দে আমরা সকলে এক হয়ে শরিক হই। সকলে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং প্রত্যেকেই একে অপরের ধর্মের প্রতি সম্মান দেখাবে। এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা। আর সকল ধর্মেরই তো আমার বাণী হচ্ছে শান্তি। সবাই শান্তির কথাই বলে, সেই শান্তিই আমরা চাই।
কাজে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক, বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধশালী হোক, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। যেমন যীশুখ্রিস্ট তার জীবনের সব সুখ ভোগ সব কিছু ত্যাগ করেছিলেন মানব কল্যাণে। ক্ষুধার্ত রোগক্লিষ্ট মানুষের সেবা তিনি করেছিলেন, মানবতাকেই তিনি সব থেকে বড় করে দেখেছিলেন। কাজে আমরা আমাদের দেশের যারা খ্রিস্টান সম্প্রদায় রয়েছেন, প্রতি বছর আপনারা বড়দিন পালন করেন, এই উৎসব উদযাপন করেন, এবং এই উৎসবের সাথে আমরা সকলেই শরিক হতে চাই এবং আমরা শরিক হই। আমরা একে অপরকে যদি শ্রদ্ধা জানাতে না পারি, আমি যদি অন্য ধর্মকে শ্রদ্ধা না জানাতে পারি, তো নিজের ধর্মকে আমি কি করে শ্রদ্ধা জানাবো? সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমাদের ইসলাম ধর্ম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছেন, এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা আমাদের মহানবী বলে গেছেন। কাজে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, এদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক। এবং আপনারা দেখেছেন যে আমরা রাষ্ট্র পরিচালনায় সবসময় একটি বিষয় লক্ষ্য রাখার চেষ্টা করি, যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, উন্নত করা, ক্ষুধার হাত থেকে দেশকে মুক্ত করা, দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করা, রোগে মানুষ যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থা করা, শিক্ষার আলোতে যেন প্রতিটি ঘর এবং প্রতিটি মানুষ, প্রতিটি শিশু আলোকিত হয়। আমরা কিন্তু সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আসলে আমার জীবনে তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমার বাবা সারাটা জীবন এদেশের মানুষের জন্যই সংগ্রাম করেছে, মানুষের মুক্তির জন্য তিনি সংগ্রাম করেছেন, তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে এটা তার একটা স্বপ্ন ছিল। আমি বড় সন্তান হিসেবে তার সেই স্বপ্নের কথা অবশ্যই কিছুটা জানার সৌভাগ্য আমার হয়েছে। তো যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি, আমি নিজেকে এদেশের মানুষের সেবক হিসেবেই গণ্য করি। প্রধানমন্ত্রী তো এটা তো একটা সাময়িক পদ, কিন্তু মানুষকে সেবা করা, মানুষের সেবক হয়ে থাকা, এটাই তো সব থেকে বড় কাজ, এবং সেটাই আমি করবার চেষ্টা করি। দর্শক, বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে গণভবনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি বিশেষ মহলের ইঙ্গিতেই দেশে টার্গেট কিলিং ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আজ দুটি আলাদা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। সাম্প্রতিক সময়ে দিনাজপুরের কান্তজিউ ও ইসকন মন্দিরে সন্ত্রাসী হামলা, খ্রিস্টান সম্প্রদায়ের একাধিক যাজককে হত্যা চেষ্টা এবং রাজধানীর হোসনি দালান সহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে দেশের আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতেই একটি বিশেষ মহলের ইঙ্গিতে দেশে হত্যা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগে ইতালি একজনকে হত্যা করা হলো, বললো এটা আইএস করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী প্রমাণ করে দিল এই আইএস নয়, টার্গেট কিলিং এটা হয়েছে বিশেষ নির্দেশনায়, বিশেষ ইঙ্গিতে, বিশেষ টাকার মাধ্যমে। এদিকে আসন্ন বড়দিন, 31st নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ দিনগুলো নির্বিঘ্ন উদযাপনে সার্বিক ব্যবস্থা নেবে সরকার। প্রত্যেকটা গির্জায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের আধিক্য রয়েছে, সেখানে আমরা ওই আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা সেখানে আরো জোরদার করব, এই ধরনের সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং 31st নাইটও যেন কেউ বিড়ম্বনা না হয় এই উৎসব করতে যায়, সেদিকে আমরা নজর রাখবো। গুলশান, বনানী, হাতিরঝিল ও টিএসসি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য ধরনের পরিবেশ সৃষ্টি না করতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। অনুপ্রবেশের দায়ে হিলির চুরিপট্টি সীমান্ত থেকে নারী ও শিশু সহ 7 ভারতীয় নাগরিক আটক। স্বাধীনতার 44 বছর পরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি দেশের অনেক বীর যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ, এমনকি যাচাই বাছাই কমিটির সুপারিশের পরেও
তালিকাভুক্ত হননি তারা। তাদের দাবি, বছরের পর বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মন্ত্রণালয়ে ঘুরেও কাজ হয়নি। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। বুয়েট ক্যাম্পাসে সহযোদ্ধার সমাধির পাশে প্রায়ই আসেন কিশোর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদ। পলাশী গণহত্যার প্রত্যক্ষদর্শী কুতুবুদ্দিন ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণ নিয়ে গেরিলা যোদ্ধা হিসেবে মাঠে ছিলেন ৭১-এর ৯ মাস। বুয়েটের কর্মচারী নাসির আহমেদ গেরিলা যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন রাজধানীর বিভিন্ন স্থানে। এই দুজনকেই তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তাদের। ক্ষোভ আর আক্ষেপের কথা জানালেন তারা। টিউনের মাধ্যমে জামুকাতে পাঠান, সেখান থেকে ওনারা আমাদের ইন্টারভিউ নেওয়ার পর ওইখানে বললেন যে আপনাদের কিছুদিনের মধ্যে গ্যাজেট হবে। সরকার বলছে করবে, কিন্তু আমরা তাই আশায় রয়েছি। যদি এখন তালিকা না করে তাহলে তো আমরা আস্তে আস্তে সম্মান ছাড়া মৃত্যু হবে। যেটা মন্ত্রণালয় আর কি, ওখানে 3-4 দিন ঘোরার পরে 4তলা 5তলা 6তলা ঘুরলাম, ঘোরাটার উপরে লাইন না পাওয়ার কারণে নিজে ব্যাক করলাম, কিন্তু আর যাবো না। দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের অনেক বড় পাওনা আর কি। অন্যদিকে ৭১-এর এপ্রিলে রংপুরে শহীদ হন তৎকালীন পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার ঠাকুর। তার পরিবারের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন শহীদ পরিবারের সদস্য হিসেবে। এমনকি রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিফলকেও তার নাম রয়েছে, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি এখন পর্যন্ত। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাওয়াতপত্র পাওয়া হয়েছে, তো আমরা সবসময় এই দাওয়াতপত্র পাওয়ার পরে আমরা একটি আশার আলো দেখতে পাই যে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তারা একটি সার্টিফিকেট পাবে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিন্তু অদ্যাবধি তারা পায়নি। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যখন যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে যে ওনারা পুলিশ সদস্য, এটা পুলিশের ডিপার্টমেন্ট থেকে, ওই দপ্তর থেকে তারা তাদের যদি কোনো যায় তাহলে তারা সেই হিসাবে তাদেরকে শহীদ হিসাবে ওই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে নেবেন। তবে শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। আমরা আশা করি ইনশাল্লাহ ওনারা ভোগান্তিতে পড়বেন না, কারণ এই ব্যাপারেও আমাদের পুলিশ হেডকোয়ার্টার কাজ করবেন এবং ব্যুরোক্রেটিক যে ঝামেলা, এই ঝামেলাটা ইনশাল্লাহ হবে না। স্যার এই ব্যাপারে সজাগ আছেন। দেশের টানে যুদ্ধে গিয়েও স্বীকৃতি না পাওয়াটা বেশ অবমাননাকর, এমন মন্তব্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বসালগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে হেমন্ত নামের এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। বিজিবি জানায়, হরিপুর উপজেলার বসালগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে হেমন্ত। এ সময় বিএসএফ এর টহলরত সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে দুপুরে নোম্যান্স ল্যান্ডের বড়গাঁও ক্যাম্পে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ আগামীকাল লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে হিলিতে নারী ও শিশুসহ 7 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে তাদের আটক করা হয়। বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার আতাহার আলী জানান, সীমান্তের চুরিপট্টি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটক 7 জনের কাছ থেকে বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তারা সবাই ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক। এদিকে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। সন্ধ্যার সময় আরো থাকছে। নয়াদিল্লিতে বিএসএফ এর বিমান বিধ্বস্ত হয়ে 3 কর্মকর্তা সহ 10 জন নিহত। বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ। ঢাকায় বিজিবি বিএসএফ বৈঠক স্থগিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক মোহাম্মদ রাশেদুল হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর পৌর শহরের উত্তর মোরাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পৌর মেয়র, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান শেষে ৭১-এর এই শব্দ সৈনিকের মরদেহ দাফন করা হয়। ধর্মকে ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গিবাদের সৃষ্টি না হয় সে বিষয়ে মাদ্রাসা সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের শিক্ষা খাত নিয়ে এক সংলাপে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কথা বলেন। সরকার নতুন প্রজন্মকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষায় গড়ে তোলার জন্য কাজ করছে বলেও জানান তিনি। সকল ধর্মের সমান সুযোগ দিয়ে তা ধর্মীয় শিক্ষাও যেন লাভ করতে পারে এবং সঙ্গে সঙ্গে আধুনিক বিজ্ঞান চর্চার সুযোগ লাভ করতে পারে, যাতে সে তার ধর্মীয়
এবং সমস্ত ঐতিহ্য রক্ষা করে সে একজন আধুনিক মানুষ গড়ে ওঠে। সব মাদ্রাসা জঙ্গিবাদের তৈরি করে এই দিকটা, এটা ঠিক না। এবং এই কথাটা বলা মানে একটা ব্যাড মেসেজ তাদের জন্য চলে যায়। কিছু কিছু লোক যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে, সেই জায়গাটায় বন্ধ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন কেউ করতে না পারে, তার জন্য মাদ্রাসাগুলোকে সতর্ক থাকা উচিত। 3 দিন পার হতে চলল, সাংবাদিক আওরঙ্গজেব সজীব নিখোঁজ রহস্যের কুল কিনারা করতে পারেনি পুলিশ। তবে তারা বলছেন, সজীবের স্ত্রীর করা সাধারণ ডায়েরি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ আরও বলছে, চাঁদপুরগামী লঞ্চ থেকে সজীব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছেন এমন বক্তব্যের পক্ষে সন্তোষজনক প্রমাণও তারা পাননি। এদিকে 3 দিনেও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠা নেমে এসেছে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের পরিবারে। স্ত্রী বলছেন, তার স্বামীর আত্মগোপন বা আত্মহত্যার পথ বেছে নেওয়ার কোনো কারণ নেই। ঘটনার দিন ভোরেও প্রতিদিনের মতো স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সজীব। এটা তো আমার সাথে যদি ঝগড়া থাকতো না ভাইয়া, আমার মনটা আমি বুঝ দিতে পারতাম যে আমার সাথে ঝগড়া করে গেছে, সেই কারণে সে যে আত্মহত্যা করছে এটা। আর আমার স্বামী যখন আমার সাথে ঝগড়া করে যাবে, সে তখন অফিসে যাবে না, অফিসের কোনো কাজ করবে না, সে ডাইরেক্টই মুন্সিগঞ্জ লঞ্চে যাবে, সেখান থেকে সে ডাইরেক্টই সবকিছু নিয়ে চাপ দিবে। কিন্তু সে তো এই কাণ্ডগুলো করেনি। সে ঠান্ডা মাথায় ঢাকা মেডিকেলে গেছে, 9:30 পর্যন্ত আপনাদের সাথে কাজ করছে। করার পর সে, আমি শুনি যে 9:30 পর্যন্ত কাজ করলে 9টার সময় তো সে লঞ্চ ছেড়ে দিছে, তাহলে সে লঞ্চে যাবে কি করে? সম্ভাব্য যে সমস্ত লিঙ্কেজ আছে সবার সাথে কথা বলছি, প্লাস আমরা সিডিআর নিয়ে কাজ করছি, তাদের কল ডিটেলস আমরা নিয়ে এসেছি। আমাদের আয়োগ সার্বক্ষণিক 24 আওয়ার্স এটা নিয়ে কাজ করছে। লঞ্চের ম্যানেজারের সাথে কথা বলছে, ম্যানেজার বলছে যে না, লাভ দিয়েছে, নর্মালি লাভ দিলে ওই সময় হইচই পড়ে যায় লঞ্চের ভিতরে, তখন তারা স্টে করে, কিন্তু সেই টাইপের কোনো ঘটনা তাদের নজরে আসে না বা তারা জানে না। জাস্ট একজন এসে তাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে সে লাভ দিয়েছে, এতটুকু। যেই ব্যক্তি তাকে ফোন দিয়েছে তার সাথে কথা হয়েছে আপনার? তার সাথে কথা হয়েছে। সেই কি শাকিল? শাকিল, ওভার ফোনে কথা হয়েছে। কিন্তু শাকিল আবার একটু সন্দেহ হচ্ছে, শাকিল তার অ্যাড্রেসটা সঠিক দিচ্ছে না বলে আমাদের মনে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 3 নিরাপত্তা কর্মকর্তা সহ 10 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিল্লি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এদিকে বিএসএফ এর বিমান দুর্ঘটনার পর ঢাকায় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সকালে দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে বিমানটি রাঁচির উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটি একটি দেয়ালের ওপর আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেটিতে বিস্ফোরণ হয়। এ দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। ভারতে এ ধরনের বিমান সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা এবং মন্ত্রীদের জন্য ব্যবহার করা হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে বাজে রেফারিং এর অভিযোগ এনে বাফুফে ভবনে ভাঙচুর করেছে আরামবাগ ক্রীড়া সংঘের সমর্থকরা। বিকেলে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচে বাজে রেফারিং এর কারণে 3-2 গোলে পুলিশের কাছে হেরে যায় আরামবাগ। এ থেকেই ঘটনার শুরু। উত্তেজিত আরামবাগ সমর্থকরা ম্যাচ শেষে মাঠে চেয়ার, ইট পাটকেল ছুড়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে আহত হন ম্যাচ রেফারি মনির হোসেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত হলেও এরপর উত্তেজিত সমর্থকরা স্টেডিয়াম থেকে বাফুফে ভবনে এসে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। ভালো একটা ম্যাচ, উপভোগ্য ম্যাচ হয়েছে। ম্যাচে কোনো সমস্যা নেই। আমরা যখন ড্রেসিং রুমে ঢুকতেছি, দর্শকরা উপর থেকে বা কে বা কারা ঢুকতেছি পুলিশের নিয়ে সহযোগিতা নিয়ে, ওই মুহূর্তে পাথর, বোতল, বরফ, চেয়ার এগুলি ছুঁড়ে মারছে। অন্যান্য ফেডারেশনে যারা ছিল মানে মানে কার্যক্ষেত্রে সবাই কিন্তু এই খেলার ব্যাপারে কোনো রকমের
কিছু আমি শুনি নাই। মাঠেও একটা ঘটনা ঘটেছে, মাঠেও সমস্ত হুন্ডা ভেঙে দিয়েছে, সেখানকার চেয়ারগুলি ভাঙা হয়েছে। তারপরে ওখানে পুলিশের উপর আক্রমণ হয়েছে, আবার পুলিশও বোধহয় ওই দর্শকদের উপরে কিছুটা তারা লাঠিপেটা করেছে। এরকম একটা কম্পিটিশন ম্যাচের পরে হঠাৎ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে অ্যাটাক করা এবং এই ম্যাসিভ একটা ভাঙচুর করা, এটা তো কোনোভাবেই মানা যায় না। ফুটবল ফেডারেশন নিশ্চয়ই এই ব্যাপারে কোনো স্টেপ নেবে। ফুটবল ফেডারেশন তো বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা, সেই সংস্থার উপর আঘাত এসছে, সুতরাং নিশ্চয়ই ফুটবল তো বসে থাকবে না। ঘোষণা আসলো 13তম এশিয়া কাপের 24 তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মূল পর্ব। তবে এর আগে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাছাই পর্ব। বাছাই ও মূল পর্বের সবগুলো ম্যাচ হবে মিরপুর ও ফতুল্লায়। সরাসরি মূল পর্বে খেলবে 4টি টেস্ট খেলুড়ে দেশ, আর বাছাই পর্বের সেরা দল সুযোগ পাবে মূল পর্বে খেলার। আজ এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এডিশনটা হবে 2016 এশিয়া কাপ, এর কোয়ালিফাইং রাউন্ডটা বাংলাদেশে হবে। আমরা আশা করছি 19 তারিখে কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো শুরু হবে এবং পরবর্তীতে 24শে ফেব্রুয়ারিতে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে। মেইন টুর্নামেন্ট আগের ফর্মেটই হবে, টোটাল ফাইনাল সহ 11টা ম্যাচ। ঢাকা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর ফতুল্লাতে আমরা যে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে নির্ধারণ করেছি। ম্যাচগুলো ডিস্ট্রিবিউশন আমরা যখন এসিসির সাথে পরবর্তীতে বসবো তখন ঠিক হবে। সন্ধ্যার সময়ে এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সেনা মোতায়েন না হলে নির্বাচনে যাওয়া নিয়ে সংশয়ে বিএনপি, পরিকল্পনা নেই আবারও জানালো ইসি। নৈরাজ্য সৃষ্টি করতে 20 দলের এই অংশগ্রহণ, মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচনী প্রচারের সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িতে বিরোধী পক্ষের হামলা, আহত অন্তত 20। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য এরশাদের। বিএনপি জামায়াতের শাসনামলের সব ধর্মের লোকই নির্যাতিত হয়েছে, বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহলের ইঙ্গিতে দেশে টার্গেট কিলিং চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বড়দিন ও 31st নাইট উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলাকে কেন্দ্র করে বাফুফে ভবনে ভাঙচুর চালালো আরামবাগ ক্রীড়া সংঘ সমর্থকরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।